এই ভিডিওটিতে আমরা স্টপ অ্যান্ড ওয়েট এআরকিউ প্রোটোকল সম্পর্কে ডিটেলসে জানব। এই ভিডিওটি কমপ্লিট করার পরে আপনি জানতে পারবেন যে কি স্টপ অ্যান্ড ওয়েট এআরকিউ প্রোটোকল কীভাবে কাজ করে এবং এটা কিভাবে স্টপ অ্যান্ড ওয়েট যে প্রোটোকলটা ছিল সেটার প্রবলেম এবং ডিসঅ্যাডভান্টেজগুলোকে ওভারকাম করতে পারে। আমরা জানি যে ফ্লো কন্ট্রোলের যে প্রোটোকলগুলো থাকে সেটাকে আমরা মেনলি টু টাইপসে ডিভাইড করতে পারি, অর্থাৎ একটা নয়েজলেস চ্যানেলের জন্য এবং আরেকটা নয়েজি চ্যানেলের জন্য। নয়েজলেস চ্যানেলের জন্য যে প্রোটোকলগুলো অর্থাৎ ফ্লো কন্ট্রোল প্রোটোকলগুলো ইউজ করা হয় সেগুলোর নাম হচ্ছে সিম্পলেস্ট প্রোটোকল, স্টপ অ্যান্ড ওয়েট প্রোটোকল। এবং নয়েজি চ্যানেলের জন্য যেই ফ্লো কন্ট্রোল প্রোটোকল ইউজ করা হয় সেগুলির নাম হচ্ছে স্টপ অ্যান্ড ওয়েট এআরকিউ প্রোটোকল, গো ব্যাক অ্যান্ড এআরকিউ প্রোটোকল, সিলেক্টিভ রিপিট এআরকিউ প্রোটোকল। প্রিভিয়াস ভিডিওগুলিতে আমরা দেখে এসেছি যে ফ্লো কন্ট্রোল কী এবং স্টপ অ্যান্ড ওয়েট প্রোটোকল কীভাবে কাজ করে এবং সেটার প্রবলেমগুলো। তো যদি আপনি দেখে না থাকেন সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আজকের ভিডিওটির টপিক হচ্ছে স্টপ অ্যান্ড ওয়েট এআরকিউ প্রোটোকল। স্টপ অ্যান্ড ওয়েট এআরকিউ প্রোটোকল, এইখানে যে এআরকিউ এটার ফুল ফর্ম হচ্ছে অটোমেটিক রিপিট রিকোয়েস্ট। এটার নাম অটোমেটিক রিপিট রিকোয়েস্ট কেন সেটা আমরা একটু পরে জানতে পারবো। তো এটার যে আইডিয়াটা অর্থাৎ এই প্রোটোকলের পিছনে যে আইডিয়াটা সেটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। এই প্রোটোকল অনুযায়ী আমরা বলতে পারি যে আফটার ট্রান্সমিটিং ওয়ান ফ্রেম দ্য সেন্ডার ওয়েটস ফর অ্যান অ্যাকনলেজমেন্ট বিফোর ট্রান্সমিটিং দ্য নেক্সট ফ্রেম। অর্থাৎ সেন্ডার রিসিভারকে যখন একটা ফ্রেম ট্রান্সমিট করবে তার আগে বলে নিই যে স্টপ অ্যান্ড ওয়েট এআরকিউ প্রোটোকল অথবা স্টপ অ্যান্ড ওয়েট প্রোটোকল, এই দুইটা প্রোটোকলে আপনি অ্যাট এ টাইম অর্থাৎ সেন্ডার অ্যাট এ টাইম একটার বেশি ফ্রেম কিন্তু ট্রান্সমিট করতে পারবে না। তো এখানে যে স্টপ অ্যান্ড ওয়েট এআরকিউ প্রোটোকলে সেটা বলতেছে যে কি যখন সেন্ডার রিসিভারকে একটা প্যাকেট ট্রান্সমিট করবে, নেক্সট প্যাকেট ট্রান্সমিট করার আগে তার একটা অ্যাকনলেজমেন্ট দরকার। অর্থাৎ সেন্ডার যখন রিসিভারকে একটা প্যাকেট ট্রান্সমিট করবে সেটার পরিপ্রেক্ষিতে থেকে রিসিভার কি করবে, একটা অ্যাকনলেজমেন্ট দিবে, হ্যাঁ আমি তোমার এই একটা প্যাকেট পেয়েছি। যখন অ্যাকনলেজমেন্টটা সেন্ডারের কাছে এসে পৌঁছাবে তখনই সে নেক্সট ফ্রেমটা ট্রান্সমিট করতে পারবে, তার আগে সে কিন্তু নেক্সট ফ্রেমটা ট্রান্সমিট করতে পারবে না। তাহলে এখন আপনার মনে কোয়েশ্চেন আসতে পারে যে স্টপ অ্যান্ড ওয়েট এআরকিউ প্রোটোকল এবং স্টপ অ্যান্ড ওয়েট প্রোটোকলের মধ্যে ডিফারেন্স কোথায়? স্টপ অ্যান্ড ওয়েট প্রোটোকলও তো আমরা সেম জিনিসই দেখেছিলাম যে সেন্ডার যখন রিসিভার থেকে অ্যাকনলেজমেন্ট পাবে প্রিভিয়াস ডাটাটার, তারপরে সে তার নেক্সট ফ্রেমটা ট্রান্সমিট করতে পারবে। কিন্তু ওইখানে দুটো প্রবলেম ছিল, মেইন যেই দুটো প্রবলেম ছিল সেটা হচ্ছে একটা প্রবলেম ছিল যে কি যদি কোনো কারণে সেন্ডার যে ডাটাটা রিসিভারকে পাঠাচ্ছে সেটা যদি মাঝপথে লস্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু রিসিভার কিন্তু কি ডাটাটা পেলো না, যার ফলে রিসিভার ডাটাটার জন্য র্যান্ডম অ্যামাউন্ট অফ টাইম বা ইনফাইনাইট অ্যামাউন্ট অফ টাইম ওয়েট করবে। এবং সেন্ডার যে ডাটাটা পাঠালো সেটা কিন্তু রিসিভারের কাছে যেহেতু পৌঁছায় না, এই রিসিভার তার পরিপ্রেক্ষিতে কোনো অ্যাকনলেজমেন্টও দিতে পারবে না, যার ফলে কি সেন্ডার রিসিভার থেকে অ্যাকনলেজমেন্ট পাওয়ার জন্য একটা ইনফাইনাইট অ্যামাউন্ট অফ টাইম ওয়েট করতে হবে। এর ফলে সে তার নেক্সট যে প্যাকেটগুলো আছে সেগুলো সেন্ড করতে পারবে না, যার ফলে আমরা ইফিশিয়েন্ট কমিউনিকেশন প্রোভাইড করতে পারি না এই প্রোটোকল ইউজ করে। একটা ফ্রেম পাঠাই কিন্তু আমাদেরকে বসে থাকতে হচ্ছে। সেকেন্ড যে প্রবলেমটা ছিল, সেন্ডার ডাটাটা পাঠালো সেটা রিসিভারের কাছে পৌঁছে গেল, এখন রিসিভার তার পরিপ্রেক্ষিতে একটা অ্যাকনলেজমেন্ট সেন্ডারকে দিল, কিন্তু অ্যাকনলেজমেন্টটা যদি কোনো কারণে মাঝপথে লস্ট হয়ে যায় সেটা কিন্তু সেন্ডারের কাছে আর এসে পৌঁছালো না, যার ফলে অ্যাকনলেজমেন্ট পাওয়ার জন্য সেন্ডারকে একটা ইনফাইনাইট অ্যামাউন্ট অফ টাইম ওয়েট করতে হয়। এর কারণ অ্যাকনলেজমেন্ট যদি সে না পায় সে কিন্তু পরের প্যাকেটগুলিকে আর ট্রান্সমিট করতে পারবে না, যার ফলে এটার মাধ্যমেও কিন্তু আমরা একটা এফিশিয়েন্ট কমিউনিকেশন প্রোভাইড করতে পারতেছি না। তো এই প্রবলেমগুলোকে সলভ করার জন্য মেনলি স্টপ অ্যান্ড ওয়েট এআরকিউ প্রোটোকল আমরা ইউজ করে থাকি। তো এইখানে একটা ডিফারেন্স যেটা আছে সেটা হচ্ছিল যে if the acknowledgement does not arrive after a certain period of time, the sender times out and retransmit the original frame. তো এইখানে যে প্রোটোকল একটু চেঞ্জ করা হচ্ছিল সেটা হচ্ছিল যে একটা প্যাকেট যদি সেন্ডার রিসিভারকে পাঠিয়ে দিল, পাঠানোর পরে কোনো কারণে যদি রিসিভার থেকে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে সেন্ডারের কাছে ওই ডেটার পরিপ্রেক্ষিতে একটা অ্যাকনলেজমেন্ট না এসে পৌঁছায়, তখন কি করবে সেন্ডার অটোমেটিক্যালি প্রিভিয়াস ডেটা রিট্রান্সমিট করবে। অর্থাৎ যেই ডাটার জন্য সে অ্যাকনলেজমেন্ট তার দরকার ছিল সেই অ্যাকনলেজমেন্টের জন্য সে একটা র্যান্ডম অ্যামাউন্ট অফ টাইম ওয়েট করবে। ওয়েট করার পরেও যদি অ্যাকনলেজমেন্টটা রিসিভারের থেকে না আসে সে কী করবে, ওই ডাটাটা আবার রিট্রান্সমিট করবে। তো স্টপ অ্যান্ড ওয়েট এআরকিউ প্রোটোকলে আমরা মেনলি রিট্রান্সমিশনের সুবিধা পাই, আর এই রিট্রান্সমিশনটা অটোমেটিক্যালি হয় একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইমের পরে, এই কারণে এটার নাম দেওয়া হয়েছে অটোমেটিক রিপিট রিকোয়েস্ট। ওকে, তাহলে আমরা বলতে পারি স্টপ অ্যান্ড ওয়েট এআরকিউ প্রোটোকল ইকুয়ালস টু স্টপ অ্যান্ড ওয়েট প্রোটোকল। অর্থাৎ এই প্রোটোকলটা কিন্তু আমরা ফলো করতেছি। এখানে দেখেন সেন্ডার কিন্তু অ্যাকনলেজমেন্ট না পেলে
পরবর্তী কোনো ফ্রেমই সেন্ড করতেছে না। তো এটা কিন্তু স্টপ অ্যান্ড ওয়েট প্রোটোকলের ফর্মুলাটা, এবং সেই ক্ষেত্রে আমরা এখানে নতুন করে অ্যাড করতেছি কি টাইম আউট টাইমার, অর্থাৎ সেন্ডার এখন আর ইনফাইনাইট টাইম পর্যন্ত ওয়েট করবে না, একটা র্যান্ডম অ্যামাউন্ট অফ টাইম পর্যন্ত ওয়েট করবে, তারপরে আবার রিট্রান্সমিট করে দিবে এই সিকোয়েন্স নাম্বার মেনটেন করে। তো এখন আমরা 4টা সিনারিও দেখবো। এই 4টা সিনারিও দেখার মাধ্যমে আমরা স্টপ অ্যান্ড ওয়েট ARQ প্রোটোকল একদম ডিটেলসে বুঝবো। তো এখানে 4টা সিনারিও দেখতে পারতেছেন, A একটা সিনারিও, B একটা সিনারিও, C একটা সিনারিও এবং D একটা সিনারিও। তো সবার আগে চলুন আমরা এই সিনারিও নিয়ে আলোচনা করি। তো এই সিনারিওতে আপনারা দেখতেই পারতেছেন যে সেন্ডার রিসিভারকে কী করলো, একটা ফ্রেম ট্রান্সমিট করলো এবং সেটা রিসিভারের কাছে খুব পারফেক্টলি পৌঁছেও গেল। তো রিসিভার সেই ফ্রেমটাকে কনজিউম করলো এবং তার পরিপ্রেক্ষিতে সে অ্যাকনোলেজমেন্টও সেন্ডারের কাছে পাঠিয়ে দিল। এখন এখানে দেখেন সেন্ডারের একটা র্যান্ডম অ্যামাউন্ট অফ টাইম ওয়েট করেছে। তাহলে সেন্ডারের র্যান্ডম অ্যামাউন্ট অফ টাইম কোনটুকু, এই টাইম আউট যে পোর্শনটুকু আপনারা দেখতে পারতেছেন এটাকে আমরা বলি কি টাইম আউট পোর্শন। এই টাইম আউট পোর্শন পর্যন্ত কী করবে সেন্ডার অ্যাকনোলেজমেন্টের জন্য, রিসিভার থেকে অ্যাকনোলেজমেন্ট পাওয়ার জন্য ওয়েট করবে। যদি কোনো কারণে এই টাইম আউটের মধ্যে অ্যাকনোলেজমেন্ট না আসে সে সাথে সাথে ওই প্রিভিয়াস ফ্রেমটা আবার রিট্রান্সমিট করবে। কিন্তু 1 নম্বর সিনারিওতে আমরা কিন্তু দেখতে পারতেছি যে অ্যাকনোলেজমেন্টটা রিসিভার থেকে যে অ্যাকনোলেজমেন্ট আসার কথা সেটা টাইম আউট এক্সপায়ার হওয়ার আগেই চলে এসেছে, সুতরাং এটা একটা পারফেক্ট ট্রান্সমিশনে হয়েছে। নেক্সট যে সিনারিওটা সেটা হচ্ছিল দেখেন B নম্বরটা, যদি কোনো কারণে সেন্ডার যে ডাটাটা বা যে ফ্রেমটা রিসিভারকে পাঠাইছে সেটা যে মাঝপথে লস্ট হয়ে যায়, তার মানে কি রিসিভার কিন্তু এখন আর ডাটাটা পায় নাই, তাহলে সে কোনো অ্যাকনোলেজমেন্টও দিবে না। কিন্তু সেন্ডার তো সেটা জানে না, তো সে কী করবে, একটা র্যান্ডম অ্যামাউন্ট অফ টাইম ওয়েট করবে, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ টাইম ওয়েট করবে যে কি রিসিভার থেকে কোনো অ্যাকনোলেজমেন্ট কি আসে কি না। যেহেতু রিসিভারের কাছে ডাটাই পৌঁছায়নি, সেই ক্ষেত্রে আপনার কি অ্যাকনোলেজমেন্ট কি সেন্ডারের কাছে এসে পৌঁছাবে না। তারপরে কি সেন্ডার কিন্তু এখন আর আগের মতো ইনফাইনাইট টাইম পর্যন্ত ওয়েট করবে না, সেই টাইম আউট পর্যন্ত ওয়েট করার পরে আবার প্রিভিয়াস যে ফ্রেমটা ছিল সেটাকে আবার রিট্রান্সমিট করে দিবে। রিট্রান্সমিট করার পর আমরা দেখতেছি এইবার রিসিভারের কাছে সেই ডাটাটা পৌঁছেছে এবং রিসিভারও ওই টাইম আউট এক্সপায়ার হওয়ার আগেই অ্যাকনোলেজমেন্টটা সেন্ডারের কাছে সেন্ড করে দিয়েছে। সুতরাং এভাবে কিন্তু সেন্ডার কী করলো, যে এই রিট্রান্সমিশনের মাধ্যমে আমাদের যে প্রবলেমটা ছিল যে ফ্রেম লস্ট হয়ে যাওয়া মাঝপথে, সেটাকে প্রবলেমটা সলভ করলো। এখন আমরা 3 নম্বর সিনারিও দেখব। 3 নম্বর সিনারিওতে আমরা দেখতে পারতেছি যে একটা ফ্রেম সেন্ডার থেকে রিসিভারের কাছে পৌঁছেছে এবং রিসিভার সেটাকে কনজিউমও করছে, কিন্তু কনজিউম করার পরে যে অ্যাকনোলেজমেন্টটা সেন্ডারকে দেওয়ার কথা সেটা মাঝপথে লস্ট হয়ে গেছে। এখন এই মাঝপথে লস্ট হয়ে গেলে সেটা কিন্তু আর সেন্ডারের কাছে পৌঁছাবে না, কিন্তু সেন্ডার তো আগের মতো এখন আর ইনফাইনাইট টাইম পর্যন্ত ওয়েট করবে না, সেই র্যান্ডম অ্যামাউন্ট অফ টাইম ওয়েট করবে। ওয়েট করার পরে যদি অ্যাকনোলেজমেন্টটা না আসে, যেহেতু অ্যাকনোলেজমেন্ট অলরেডি লস হয়ে গেছে, তার মানে কি অ্যাকনোলেজমেন্ট আসবে না। সেই ক্ষেত্রে কী করবে, এই টাইম আউট এক্সপায়ার হওয়ার সাথে সাথে সে এই ফ্রেমটাকে আবার রিট্রান্সমিট করবে এবং আবার অ্যাকনোলেজমেন্টের জন্য ওয়েট করবে। তো এখানে যখন আবার রিট্রান্সমিট করার পর অ্যাকনোলেজমেন্টটা চলে এসেছে, সুতরাং এইখানেও কিন্তু একটা এফিশিয়েন্ট কমিউনিকেশন আমরা প্রোভাইড করতে পারতেছি। এখন আমরা লাস্ট সিনারিও দেখব। লাস্ট সিনারিওতে আমরা দেখতে পারতেছি যে কি সেন্ডার ফ্রেমটা পাঠাইলো, রিসিভার ফ্রেমটা রিসিভও করলো, রিসিভ করার পরে সে অ্যাকনোলেজমেন্টটা দিতে একটু দেরি করলো বা নেটওয়ার্কে কোনো প্রবলেমের কারণে অ্যাকনোলেজমেন্টটা টাইম আউট এক্সপায়ার হওয়ার পরে গিয়ে পৌঁছালো। সেন্ডার কি এই এতটুকু পোর্শন পর্যন্ত টাইম পর্যন্ত কি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ওয়েট করবে অ্যাকনোলেজমেন্টের জন্য। যদি অ্যাকনোলেজমেন্ট এর মধ্যে আসে তাহলে তো সে আর রিট্রান্সমিট করবে না, কিন্তু অ্যাকনোলেজমেন্টটা কিন্তু এই টাইম আউট এক্সপায়ার হওয়ার পরে চলে আসছে। অর্থাৎ মনে করেন এই 5 সেকেন্ডের মধ্যে আসার কথা, কিন্তু সে 6 সেকেন্ড লাগছে তার আসতে। সেই ক্ষেত্রে সেন্ডার আর এটাকে অ্যাকসেপ্ট করবে না, সে কী করবে, এই ফ্রেমটাকে আবার রিট্রান্সমিট করবে এবং আবার সে ওয়েট করবে যে কি এই টাইম আউটের মধ্যে কি অ্যাকনোলেজমেন্টটা কি আসছে কিনা। এখানে দেখতে পারতেছেন যে অ্যাকনোলেজমেন্টটা কিন্তু আবারও টাইম আউট এক্সপায়ার হওয়ার পরে আসছে। এর ফলে কী করবে, সেন্ডার আবার ফ্রেমটাকে রিট্রান্সমিট করবে, অর্থাৎ একই ফ্রেমকে বারবার রিট্রান্সমিট করবে যতক্ষণ না পর্যন্ত রিসিভার থেকে অ্যাকনোলেজমেন্টটা এই টাইম আউট সেশনের মধ্যে চলে আসে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি বুঝে থাকেন তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ।